সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে এবার শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। সারা দেশে জমি কেনাবেচার কাজে তদারকিতে থাকা কর্মকর্তাদের বদলি বাণিজ্য করে এই বিশাল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার দাবি উঠেছে। যেই লেনদেনে আসিফ নজরুল ও তার সঙ্গে তার সহকারীর নাম উঠে এসেছে, এমন অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। তোফায়েল আহমেদের জানা যায় ধানমন্ডি তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেখানোর চেষ্টা করছি সাবের হোসেন চৌধুরী, তিনি কিন্তু এই জানাজার নামাজে উপস্থিত ছিলেন এবং নামাজ থেকে বের হয়ে যখন তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান কিন্তু দিচ্ছেন। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডি 32-এর যে তাকুয়া মসজিদ রয়েছে, তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানো আওয়ামী লীগের তোফায়েল, এই নামে যিনি নিজের পরিচয় দিতেন সবসময়। ৭৭ বছরের পুরনো এই দলটিতে উত্থান পতন কম হয়নি। নিষেধাজ্ঞার খড়গ এসেছে 4 বার, ভাঙন হয়েছে এরও বেশি, কিন্তু কখনো নৌকা ছেড়ে নামেননি তোফায়েল আহমেদ। আজীবন নৌকার হাল ধরেই থাকতে চেয়েছেন। আজ মৃত্যুর মধ্য দিয়ে তার সেই স্বপ্ন পূর্ণ হলো। ব্রেকিং নিউজ, এইমাত্র পাওয়া গরম বাংলা সংবাদে স্বাগত। দর্শক, কিংবদন্তি নেতার সমাপ্তির লক্ষ মানুষের উপস্থিতি পরিপূর্ণ জানাজা। জয় বাংলার স্লোগানের জানাজা স্থানে গ্রেপ্তার হলেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। আওয়ামী লীগের ক্লান্তি লগ্নে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের অবদান অনস্বীকার্য। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের শত কোটি টাকার দুর্নীতি ফাঁস, গ্রেপ্তার হতে পারেন আসিফ নজরুল। এদিকে সীমান্তে ভারতীয় বিএসএফের পুশব্যাক ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান। দর্শক, আজকের সংবাদের শিরোনাম এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য উপাত্ত আলোচনা করা হলো, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের সংবাদের বাকি অংশ দেখতে আমরা সরাসরি চলে যাই টিভির পর্দায়। 32-এর যে তাকুয়া মসজিদ রয়েছে, তাকুয়া মসজিদের সামনে জয় বাংলা স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে। দেখানোর চেষ্টা করছি তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের সংগঠক, তার জানাজায় এসেছিলেন সাবের হোসেন চৌধুরী এবং জানাজা শেষে যখন তার গাড়ির দিকে অগ্রসরিত হচ্ছেন, ঠিক তখনই ধানমন্ডি 32-এর সামনে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু সাবের হোসেন চৌধুরীর নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে জয় বাংলা স্লোগান দিচ্ছেন, আমরা দেখছি। সাবের হোসেন চৌধুরীর জানাজার নামাজের পরে ধানমন্ডি 32 যে তাকুয়া মসজিদ এলাকা রয়েছে, তাকুয়া মসজিদের সামনে সাবের হোসেন চৌধুরী তিনি কিন্তু এসেছিলেন। তোফায়েল আহমেদের জানাজা আমরা দেখেছি, কাদের সিদ্দিকী তিনিও কিন্তু এসেছিলেন এবং জানাজার নামাজ শেষে যখন সাবের হোসেন চৌধুরী মসজিদ ত্যাগ করছিলেন এবং তার গাড়ির উদ্দেশ্যে যান, ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছেন জয় বাংলা স্লোগানে কিন্তু এই ধানমন্ডি যে 32 এলাকা রয়েছে, 32 এলাকা মুখরিত করে ফেলেছে। সালের 22 অক্টোবর বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার কোরালিয়া গ্রামে মৌলভী আজহার আলী এবং ফাতেমা বেগমের দরিদ্র পরিবারে জন্ম নেন তোফায়েল আহমেদ। মাত্র 14 বছর বয়সে 1957 সালে ভোলা সরকারি কলেজ মাঠে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তরুণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনে রাজনীতিতে জড়িত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানে পড়ার সময় ইকবাল হলের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন, পরে হন হলের ভিপি এবং এই পদ ধরেই ডাকসু ভিপি। 1966 সালে তিনি যখন ভিপি হন তখনও আওয়ামী লীগ নিষিদ্ধ, শেখ মুজিবুর রহমান কারাগারে। রাজনীতির মাঠ তখন কেবলই ছাত্রদের দখলে। সেই সময়ই শিক্ষা আন্দোলন করে আলোড়ন তোলেন। এরপর 69-এর গণ অভ্যুত্থান তো ইতিহাসই বদলে দেয়। কারামুক্ত হন শেখ মুজিবুর রহমান। রেসকোর্সের উত্তাল ময়দানে লাখো জনতার সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তোফায়েল। 70-এর নির্বাচনের পর আসে 71-এর মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুকে বন্দী করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। তোফায়েল আহমেদ সীমান্ত পেরিয়ে ভারতে পৌঁছান, গড়ে তোলেন মুজিব বাহিনী। বরিশাল, পটুয়াখালী থেকে শুরু করে কুষ্টিয়া পর্যন্ত পুরো এলাকায় গেরিলা যুদ্ধের নেতৃত্ব দেন তিনি। মুক্তিযুদ্ধ শেষে স্বাধীন বাংলার গোড়াপত্তনের সময়ও তিনি ছিলেন অগ্রভাগে। বাংলাদেশ গণপরিষদ প্রতিষ্ঠার অন্যতম রূপকার তিনি। 12 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এলে 14 জানুয়ারি প্রতিমন্ত্রীর মর্যাদায় তাকে বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন, আন্তর্জাতিক স্বীকৃতি আদায় এবং অভ্যন্তরীণ প্রশাসনিক নীতি নির্ধারণে তিনি বঙ্গবন্ধুর অন্যতম প্রধান সহযোগী ছিলেন। 1975 সালের 15 অগাস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর তোফায়েল আহমেদের নামটা উঠে আসে নানা বিতর্কে। তোফায়েল আহমেদ তখন কোথায় ছিলেন এই শিরোনামে তখন রাষ্ট্রীয় গণমাধ্যমে চলে হীন প্রচারণা। তাকে বানিয়ে দেখানো হয় রক্ষী বাহিনী প্রধান থেকে শুরু করে আঞ্চলিক কমান্ডার সহ নানা কিছু হিসেবে, কিন্তু তিনি পালিয়ে যাননি। তৎকালীন সরকার তাকে গ্রেফতার করে টানা 5 বছরের বেশি সময় বন্দী রাখে। আরেক বিপদ আসে 2007 সালে। 1/11 সরকার রিফাইন্ড আওয়ামী লীগ গঠনের উদ্যোগ নেয়।
তোফায়েল আহমেদকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তোফায়েলের সোজা কথা, মরতে হলে আওয়ামী লীগের তোফায়েল পরিচয় মরব। অবশেষে দীর্ঘ রোগ ভোগ শেষে আজ তার নৌকা চলল অনন্তের পথে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোফায়েল আহমেদের রাজনৈতিক যাত্রা যখন শুরু হয় তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, আর যখন শেষ হলো তখনও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এই তোফায়েল আহমেদের মতো তরুণ নেতাদের হাত ধরেই আওয়ামী লীগ পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেয়। বুধবার দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন আসিফ নজরুলের নামে অভিযোগের আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ৮ মাসের সাব রেজিস্টার বদলিতে ঘুষ লেনদেন শত কোটি শিরোনামের প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে। অভিযোগে জানা যায়, গত ৮ মাসে জমি নিবন্ধন অধিদপ্তরের ৪০৩ জন কর্মকর্তার মধ্যে ২৮২ জনকেই বদলি করা হয়েছে। দাবি করা হয়েছে, এই ২৮২ জনের মধ্যে প্রায় ২০০ জন তাদের পছন্দের কর্মস্থলে যেতে মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন। এমনকি অনেক ক্ষেত্রে একজন কর্মকর্তার কাছ থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী কর্মকর্তাদের পদমর্যাদা বা গ্রেড অনুযায়ী অফিসে পাঠানোর কথা থাকলেও ঘুষের বিনিময়ে নিচের পদের কর্মকর্তাদের বড় বা লাভজনক অফিসে বসানো হয়েছে। অন্যদিকে যারা টাকা দিতে রাজি হয়নি তাদের শাস্তি স্বরূপ দুর্গম বা কম গুরুত্বপূর্ণ এলাকায় বদলি করা হয়েছে। এমনকি অনেক কর্মকর্তার বদলির আদেশ যোগদানের আগের দিনও রহস্যজনকভাবে পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি খারাপ দেখে গত বছরের ১ জুন আইন মন্ত্রণালয় থেকে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বদলি বা পদায়নের ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। তবে অভিযোগ উঠেছে, এই সরকারি সতর্কবার্তা আসার আগেই সিন্ডিকেটের মাধ্যমে বড় ধরনের সব লেনদেন সম্পন্ন হয়ে গিয়েছিল।